পুলিশের অভিযানে ৫ জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারক আটক। ট্রেনে আম পরিবহন করে ভোক্তাদের কাছে পৌঁছানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ, রেলমন্ত্রী জিল্লুর হাকিম। তারুণ্যের মেধা আর প্রযুক্তি শক্তিতে ২০৪১ সালের আগে স্মার্ট হবে বাংলাদেশ বলেছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির দুপুর ১২টার সংবাদ শিরোনামের সাথে রয়েছে আমি মাহমুদ রহমান সিয়াম। এবারে জানাচ্ছি বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গা থানায় পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন যাত্রীবেশে জিনের বাদশা প্রতারক পাবনায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে। সে সময় অভিযানের দল তাকে নিকট থেকে ব্যাগ তল্লাশি করে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার করে। শনিবার অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেলের সলঙ্গা থানার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের সলঙ্গা থানার সবাইকে স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আজকে প্রেস ব্রিফিং করছি সেটি হচ্ছে আমাদের গত রাত্রের একটি অভিযানের একটি সাফল্য। সেটি হচ্ছে আমাদের হাটিকুমরুল গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল, আমাদের এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল। ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে ৫ জন যাত্রী নামে এবং ৫ জন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশিপূর্বক এই ৬টি আমাদের স্বর্ণসদৃশ, এক কথায় সোনালী রঙের স্বর্ণসদৃশ ৬টি মূর্তি উদ্ধার করে এবং আরও কিছু মালামাল, তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে এবং সেই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মূলত ৫ লক্ষ টাকা দাবি করে যে এগুলো আমাদের কাছে দিয়ে দাও যাতে আমরা এটা আমাদেরই হয়। পরবর্তীতে এই ১০ দিন পরে এই কাজের উদ্দেশ্যেই পাবনা যাচ্ছিল এবং পাবনা যাওয়ার পথে আমাদের যে অভিযানের যে টিম। খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাপনী দিনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা স্থানীয় সরকারের উপপরিচালক ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন রায়। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার অপ্রতিম কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ জোবায়ের সহ আর অনেকেই। সেই ৪ দেয়ালের বন্দি দশা থেকে বের হয়ে এমন করে বিস্ফোরণ ঘটাতে পারলেন তিনি তার চিন্তার জগতে, প্রকৃতির জগতে, আর বিভিন্ন সেক্টরে। সেটি কিন্তু আমাদের ভাবনা হলো যে কিভাবে এখানে ২ ভাই, একজন কলকাতা চলে গেলেন, তারপরে সেখান থেকে রবীন্দ্রনাথ হলেন এবং তিনি মহোদয়কে তিনি বলছিলেন যে মানুষকে মনে করতে হবে যে আমরা বাইরের কিছু না, আমরা অন্যান্য প্রাণীর মতো। বলছে ২০১৫ সালে খুলনার তেরোখাদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান শেখের পক্ষে শনিবার তেরোখাদা সদরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠানে তেরোখাদা সদরের বাজারগুলো, সদরের বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড ও রাস্তাঘাটে তিল ধারণের ঠাঁই ছিল না। পরে ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনী কর্মী সভায় বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান শেখ, আওয়ামী লীগ নেতা আলী শেখ, এস.এম. দীন ইসলাম, বাদশাহ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আবুজর ইসলাম ও বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ সহ আর অনেকেই।
দেখতে চাই, যিনি সন্ত্রাস, গুম খুন, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে থাকবে, যিনি তেরখাদার উপজেলার মানুষের উন্নয়ন করবেন। আমরা তেমন একজন প্রার্থীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ভাইয়ের লিফলেট বিতরণের অনুষ্ঠানের পরবর্তী সময়ে এখন কথা বলছি। আপনারা জানেন যে আপনারা ছিলেন যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাজারে কোনো কানায় লোক কোনো ফাঁকা নেই। তারপর সে মাঠের ভিতরে এসে লোকজনকে শান্ত করে নিরিবিলি করে তারপরে যার বাড়ি পাঠাইছে। তো আমরা এতে মনে করি আগাছে যে এবার নর্মাল লেভেল আছে এটা মনে হচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে নির্বাচনের দিনে যেহেতু তেরখাদা আমরা যতটুকু জানি কুলে হতে পারে এরকম যদি নাম অবশ্যই বলতে হবে। সাইসেদা আছে 2টা, ইন্দুরহাটিতে আছে, আপনার বারাসাতে আছে। ইনশাআল্লাহ সুস্থ এবং সুন্দর নির্বাচন হবে, আশা আমি করি। ঢাকার ধামরায়ে চ্যানেল এসের সাংবাদিকের প্রাণনা সহ নলি ছুটিয়ে দেওয়ার হুমকি দেওয়ার প্রতিবাদে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই থানা স্ট্যান্ডে এই মানববন্ধন করেন সাংবাদিকরা। জিডি সূত্রে জানা গেছে, নান্নার ইউনিয়ন পরিষদের জনগণের উপর বেশি কর আদায় নিয়ে এলাকাবাসী পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। এরই জেরে বেসরকারি টিভি চ্যানেল এস ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই উপজেলার প্রতিনিধি সিরাজুল ইসলামকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি গালাগালি করে ওই ইউপি চেয়ারম্যান। এ সময় মানববন্ধনে সাংবাদিকরা এর তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় বিচার চেয়ে তা না হলে সাংবাদিকরা আরও কঠিন কর্মসূচি দিবে বলে জানান। ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলবো কিভাবে? আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সংগঠন, শুধুমাত্র নামের সংগঠন থাকে। আপনারা জানেন আমাদের কোনো রকম লাঠিয়াল বাহিনী নাই, আমাদের কোনো সন্ত্রাসী বাহিনী নাই। এখন আমরা সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরতে গেলেই রাজনৈতিক ব্যক্তিরা, ওই প্রশাসন, জনপ্রতিনিধিরা সাংবাদিকের উপর চড়া হয়, সাংবাদিকরা হামলা করে, মামলা করে। আপনারা জানেন তারা আমাদের গণমাধ্যমকে টুটি চেপে ধরে দিতে চায় তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, তাহলে আমরা কোনোভাবেই সেটা মেনে নেব না। আমার সাংবাদিক বন্ধুদেরকে, ভাইদেরকে, সহকর্মী বন্ধুদেরকে হুমকি প্রদান থেকে বিরত থাকুন, নইলে আপনার জন্য এই সংবাদকর্মীরা কত দূর যেতে পারে। আপনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা বাংলার সকল সাংবাদিকরা এক হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতে হলো। সিরাজ ভাইয়ের উপরে যে হামলার হুমকিটা হয়েছে, এর আগে কিন্তু বিভিন্ন জন, আমরা যদি একসাথে থাকি, আমাদের ইউনিটিরা যদি থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে এই চেয়ারম্যান তো ভালো, তার চেয়েও যদি ক্ষমতাবান কেউ হয়। এদিকে রংপুরের পীরগাছায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে ব্যবসা ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পীরগাছায় হাসপাতাল রোড বেবি ভিলায় এই কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। জোনাল ইনচার্জ মাওলানা মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পীরগাছা শাখার আয়োজনে বিশেষ অতিথি হিসাবে কোম্পানির রংপুর বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা জেনারেল ম্যানেজার জাবেদ আলী, এজিএম ইসমত আরা বেগম সহ আর অনেকেই। তাদের সুবিধাগুলো এমনিতে বের হয়ে আসবে। তা আমি আপনাদেরকে বলবো, 7 ঘন্টার বেশি তো বাংলাদেশে চাকরি নেই, তবে ইন্স্যুরেন্সে 1 ঘন্টা পড়লেও চাকরি করা যায়, 2 ঘন্টা পড়লেও করা যায়, নগদ হতে হবে একদম কি। এদিকে শাহজাহানপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন সান্নুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে প্রত্যেকের জন্য একটি কর্তব্য, কারণ এটি একটি সুশাসন নিশ্চিত করার উপায়। ঠিক এভাবে জনসভায় বলেন শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন সান্নু। তিনি আরও বলেন, এবার উপজেলা নির্বাচন হবে যারা ঝামেলা করবে তাদের বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে। শনিবার উপজেলার গোহাইল ইউনিয়নের বড় পুকুরিয়া বাজারে নির্বাচনের সভায় বক্তব্যে তিনি এমন কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম ইমরান হোসেন সহ আর অনেকেই। আল্লাহ পাক যাওয়ার সুযোগ দিয়েছিল। ইসলামী জালসা বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমনও প্রার্থী আছে
আমি প্রায় 1400-র মতো ইসলামী জালসায় গিয়েছি, তারা জীবনে 1400 অনুষ্ঠানই করেনি। আমার দাওয়াত দিয়েছে ইসলামী জালসায়, আমি চাইনি এরকম ঘটনা ঘটেনি। যদি অসুস্থ থেকেছি, কথা বলতে পারিনি, আমার গলার অপারেশন করেছিলাম, খাতায় লিখে দিয়েছি, টাকা পৌঁছে দিয়েছি। আমি মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছি। কাজকর্ম যে গ্রামে যাবেন কিছু নজির রেখেছি ইনশাআল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছে। কিন্তু আজকে উপজেলা পরিষদ নির্বাচনে এসে মিথ্যা কথা বলে অপপ্রচার চালাচ্ছেন। আসমানের মালিক কিন্তু উপর নিচে সবই দেখে। আপনাদের এই মিথ্যা কথার জবাব আল্লাহ দেবেন, সাথে জনগণও দেবেন। তাহলে এটা এত বুঝনের কি দরকার? কসবা উপজেলা কুটি ইউনিয়নের 1, 2 ও 3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার শিলা আক্তার এবং কুটি 2 নং ওয়ার্ডের 2 বারের নির্বাচিত মেম্বার জনাব এলিম মিয়া সাহেবকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে কুটি 2 নং ওয়ার্ডের সাধারণ জনগণের সুযোগ সুবিধা, রাস্তার মেরামত সহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মাতৃত্বকালীন ভাতা প্রদান করবে বলে আশ্বস্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু, 2 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মিয়া, মনির মাস্টার সহ আর অনেকেই। 26 তারিখে চশমা মাদ্রাসা দিতেন, এই অভিভাবক আমি পাইলে আপনাদের যা যা চাওয়ার আছে আমি তা পূর্ণ করে দেব। আমার সামনে যারা আছেন তারা আমার জন্য যা করেছেন, আমি আশা করব আমাদের এই 2 অভিভাবকের জন্য 26 ও 21 তারিখ এইভাবে নির্বাচন করে সবাই ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন। 2 জন নবনির্বাচিত মেম্বার নির্বাচন করেছে, একটাতে 89 খেল করে দেখেন। এদিকে ট্রেনে আম পরিবহন করে ভোক্তাদের কাছে পৌঁছানোর সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন রেল কর্তৃপক্ষ। এজন্য আগামী 10 জুন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে বিশেষ ট্রেনের মাধ্যমে আম পরিবহন শুরু হবে। এছাড়াও বিভিন্ন ট্রেনের লাগেজ ভ্যানে আম পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে। রেলমন্ত্রী জিল্লুর হাকিম রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আম পরিবহন সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন। রেলকে আরও গণমুখী করতে দেশের আরও বেশ কিছু অঞ্চল রেলের যোগাযোগের আওতায় আনা হচ্ছে। বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সেমিনারের অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য শফিকুল রহমান বাদশাহ, সংসদ সদস্য আবুল কালাম, রেল মন্ত্রণালয়ের সচিব ডক্টর হুমায়ুন কবির, রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, পুলিশ সুপার, পুলিশ কমিশনার বিপ্লব সহ আর অনেকেই বক্তব্য রাখেন। খুব একটা যায় না আগে থেকেই। আম এমন একটা জিনিস যে পচনশীল এবং খুব সহজে নষ্ট হয়ে যায়, যেমন সুস্বাদু সেই রকম সহজে নষ্ট হয়। আমটা পরিবহন খুবই সেন্সিটিভ। তবে আমাদের রেল যে ভাড়ায় আম পরিবহনের ব্যবস্থা করছে, আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা বলছেন যে 3-4 বার আমটা লোডিং আনলোডিং করতে হয়, এর জন্য একটা খরচ আছে। আচ্ছা, এই খরচটা কি আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে হোক, ট্রাকে যে পাঠাই, এর থেকে কি বেশি পড়ে? 3 বার ধরেন 3 বার লোডিং আনলোডিং করতে হলো, সে আপনাদের আমটা পৌঁছানো যায়। আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি। যে জায়গায় মিটার গেজ ছিল সেখানে আমরা ডাবল গেজ করার ব্যবস্থা করতেছি এবং কাজ শুরু হয়েছে। অনেকগুলো জায়গায় আমরা প্রকল্প প্রণয়ন করছি, কাজ আরও। তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তিতে 2041 সালের আগে স্মার্ট হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ লক্ষ্য অর্জনে অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বলে জানান তিনি। শনিবার 11 মে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের প্রথম জিআই পণ্য মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভাব। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ আর অনেকেই।
এবং পার্টনারশিপের ভিত্তিতে ক্যাবের যারা আছেন, আমাদের ইক্যাবের প্রেসিডেন্ট একজন সৃজনশীল, উদ্ভাবনী, সমস্যা সমাধানকারী, দেশপ্রেমিক স্মার্ট নাগরিকে পরিণত করি এবং আমাদের স্মার্ট পেপারলেস সরকার ব্যবস্থা, স্মার্ট ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা, এই সকল ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা 41 সালের স্মার্ট একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে আমরা ভোটের পরিবেশ তৈরি করেছি। আপনার দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে নির্বাচনে ভোট দিতে আসবেন। এজন্য প্রত্যেকের আন্তরিকতা, সহযোগিতা ছাড়া নির্বাচন সঠিকভাবে করা সম্ভব নয়। তিনি যার কারণে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। খুলনার ফুলতলা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার বিন্দির আহমেদ সহ আর অনেকেই। দ্বিধাদ্বন্দ্ব কাটায় ফেলেন, ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। সেই আবহ আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দিবেন। আমি আশা করি নিশ্চয়ই সামনে ইলেকশনগুলোতে আরও ভোটারদের বাড়বে, তারাও আসতো। আমরা কিন্তু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানাভাবে ব্যবস্থা করছি। আমরা কিন্তু এইটুকু এনশিওর করেছি যে আপনি আসলে আপনার ভোটটা আপনি দিতে পারবেন, যাকে মন চায় তাকেই দিতে পারবেন। সৎসাহস তো আমাদের মধ্যে আছে, আমরা সেইভাবেই কাজ করি। আমাদের ভিতরে কোথাও কোনো কি বলবো যে সামান্যতম ইয়েও নাই, জড়তাও নাই যে আমরা চাইলে দিতে পারবো না। যিনি বলছেন তিনি অভিযোগ প্রমাণ করুক, অসুবিধা নেই, ফর্মালি দিক। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন তারা। এ সময় ঈদগাহ মাঠে এক নজর হেলিকপ্টার ও বিদেশি বউ দেখতে সকাল থেকে মাঠে ভিড় করেন কয়েক হাজার নারী পুরুষ। হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল করিম বিদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। রেজাউল করিম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রেজাউল করিম প্রায় 16 বছর ধরে সিঙ্গাপুরের একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ান এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভালোবেসে পরস্পরকে বিয়ে করেন তারা। সিঙ্গাপুর থেকে মানে বউ আসবে, হেলিকপ্টার আসবে, আমরা বউ দেখতে আসি না, আমরা হেলিকপ্টার দেখতে এসেছি। একটা বাংলাদেশের এটা একটা কর্ণসূতি। ঠিক আছে, এখন এসে গ্রামে হেলিকপ্টার নিয়ে আসতেছে, সবাই আনন্দিত, আমিও আনন্দিত। আজ পর্যন্ত কর্ণসূতি গ্রামে কোনো হেলিকপ্টার নামে নাই, আমরাও একটু নামাইলাম। দর্শক, এই ছিল জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।